স্টোরি হল্ট, শুনতে গেলে থামতে হবে। শুরু করছি নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী মোনালিজার কাঁটা, তার অন্তিম পর্ব। অ্যাটাচি কেস থেকে বরিক কটনে জড়ানো 3টি ব্যবহৃত সূঁচ বার করে তিনি দেখান। তারপর বলেন, রিজেক্টেড নিডলস, কিন্তু প্রত্যেকটিতেই ট্রেসেস অফ মেডিসিন রয়েছে। কাছাকাছি ফরেন্সিক রিসার্চ ল্যাব কোথায় আছে জানেন? আমি জানতে চাই ইনজেকশনগুলো কিসের। প্রত্যেকটি সিলিন্ডারে একটু একটু ওষুধের ট্রেস রয়ে গেছে। কোন ফরেন্সিক ল্যাবরেটরিতে যেতে হবে না, আমার নিজস্ব প্যাথোলজিক্যাল ল্যাবে পরীক্ষা করে বলে দেওয়া যায় কি ছিল ইনজেকশনটা। ট্রেড নাম নয়, কেমিক্যাল নেম। হয়তো তা আপনার কাছে মনে হবে গ্রিক, কিন্তু এগুলো যদি ওই হিমুর ঘর থেকেই পেয়ে থাকেন তাহলে পরীক্ষা করার প্রয়োজন নেই। এগুলো সেই ডক্টর রায়চৌধুরীর প্রেসক্রাইব করা ইনজেকশন। নামটা আমার মনে নেই, তবে প্রেসক্রিপশন খানা আমার ফাইলেই আছে, দেখে বলে দিতে পারবো। না 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 না, পাঠক প্যালেসে এগুলো পাওয়া যায়নি। আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা করে কি রেজাল্ট পেলেন আমাকে পাঠক প্যালেসে টেলিফোন করে কাইন্ডলি জানাবেন। আর একটা কথা, ডক্টর মিসেস পাঠক, গায়ত্রী দেবীর মৃত্যুর সময় কি আপনি সেখানে উপস্থিত ছিলেন? ছিলাম, কিন্তু কেন বলুন তো? আপনার কি মনে হয়েছিল সর্পদংশনের সিমটম স্পষ্ট? নিশ্চয়। সর্বদংশনের সিমটম বলতে কি বোঝাতে চাইছেন? স্কেলড ভাইপোর হচ্ছে একিস কারিনাটুস। তার বিষে এমন একটি উপাদান থাকে যা মূলত এনজাইম ধর্মী। তার নাম আপনি জানেন? হেমোলিসিন রক্তকণিকার সংস্পর্শে এসে সেই এনজাইম হিমোগ্লোবিনকে স্থানচ্যুত ও স্বধর্মচ্যুত করে। ফলে রক্তকণিকা অক্সিজেন গ্রহণে অসমর্থ হয়ে পড়ে। রোগীর প্রথম থেকে শুরু হয় শ্বাসকষ্ট, ক্রমে শ্বাসরোধ, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকে। প্রতিটি স্টেজের সিমটম বিভিন্ন। ড্যামেট, আপনি নিজেই জানেন আমি কি বলতে চাইছি। ইনফ্যাক্ট আমার চেয়ে আপনি এ বিষয়ে বেশি জানেন। ইয়েস ব্যারিস্টার সাহেব, এসব আমাদের পড়তে হয়েছে। দেখুন, এইসব লক্ষণই ফুটে উঠেছিল গায়ত্রী মায়ের সর্বদেহে ন্যাচারালি, কারণ সে সর্বদংশনেই মারা যাচ্ছিল। সাপটা আপনি জানেন, বঙ্করাজ, সেটা মারাও পড়েছিল, এখন স্টাফড হয়ে পড়ে আছে পাঠক প্যালেসে। ইয়েস আই নো। গায়ত্রীর কি পোস্টমর্টম হয়েছিল? পোস্টমর্টম? কেন পোস্টমর্টম হতে যাবে কেন? অ্যাক্সিডেন্টাল ডেথ তো। সো হোয়াট? সে যে সর্বাঘাতে মারা গেছে এতে তো কোনো সন্দেহ ছিল না। তা বটে। বেলা 1টা নাগাদ বাসু ফিরে এলেন পাঠক প্যালেসে। দীপজানিও ওর সঙ্গে এলো। কর্নেল আঙ্কেল তার উপর অসন্তুষ্ট হয়েছেন, তাই সে দেখা করতে এলো দুপুরেই, কিন্তু দেখা হলো না। কর্নেল একটা চিরকুট রেখে বেরিয়ে গেছেন জিয়াগঞ্জের দিকে, কি একটা জরুরি কাজে। বাসু সাহেবকে লিখে রেখে গেছেন হঠাৎ জরুরি দরকারে তাকে জিয়াগঞ্জে যেতে হচ্ছে। বাসু সাহেব যেন আহারাদি সেরে বিশ্রাম করেন।
সন্ধ্যার পর তিনি ফিরে আসবেন। কাল সকালে সংগ্রহশালা দেখা যাবে। বাতাসি বলল, দেবযানী, তুমি এখানেই দুটি খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেল তো। না পিসি, বাড়িতে ওরা আমার জন্য অপেক্ষা করছেন। আমি বিশেষ কারণে আঙ্কেলের সঙ্গে দেখা করতে এসেছিলাম, তিনি ফিরে এলে বলে দেবেন। আমি বরং একটু হিমুদার সঙ্গে দেখা করে আসি। দেবযানী দ্বিতলে উঠে গেল। বাতাসি জানতে চাইল, সাহেব, আপনার জন্য তাহলে টেবিলে খাবার সাজাবার ব্যবস্থা করি? তুমি আর হেমন্ত তো আমার সাথে একসাথে খাবে নাকি? না না, আমি এখন খাবো না। দেবযানী আগে ফিরে আসুক, তারপর হিমুকে জিজ্ঞাসা করব সে নিচে এসে খাবে নাকি আবার তার খাবারটা ওপরে পাঠিয়ে দেব। তাহলে এখানে একটু বসো, তোমার কাছ থেকে কিছু খবর সংগ্রহ করি। কর্নেল সাহেবকে তো মনে হচ্ছে বেলা আর পাওয়া যাবে না। বাতাসি বসল ওর সামনে। বাসু ধীরে ধীরে নানান কথাবার্তার মাধ্যমে তার আড়ষ্ঠতা ভাঙবার চেষ্টা করতে থাকেন। বাতাসির পূর্বজীবন, কঙ্কালীতলার প্রসঙ্গ ইত্যাদি আদৌ তুললেন না। শরৎ ও হেমন্তের বাল্যকালের প্রসঙ্গই আলোচিত হল। বাতাসি স্বীকার করল দেবযানীকে তার খুব পছন্দ। হেমুর সঙ্গে তার বিয়ে হলে রাজ্যটক হতো, কিন্তু তা তো হওয়ার নয়। বাসু এবার সুযোগ বুঝে হেমন্তের প্রসঙ্গে এলেন। বাতাসির মতে হিমুর অস্বাভাবিকতাটা অনস্বীকার্য। সে একটা মানসিক অসুখে ভুগছে, এতে সন্দেহ নেই। লোকজনের সঙ্গে মেলামেশা করতে চায় না, দিনরাত নিজের ঘরে স্বেচ্ছাবন্দী হয়ে পড়ে থাকে। টিভি দেখে না, বই পড়ে না, সপ্তাহের মধ্যে মাত্র 2-1 দিন নিচে নেমে আসে। তবে এই অস্বাভাবিকতাটা তার নিতান্ত সাম্প্রতিককালের। ছেলেবেলায়, কৈশোরে সে ছিল সম্পূর্ণ স্বাভাবিক, প্রাণচঞ্চল। মিলিটারি চাকরি থেকে রিজাইন করার পর থেকেই সে এই মানসিক বিপর্যয়ে পড়েছে। না, বাল্যে বা কৈশোরে ঘুমের ঘোরে সে কখনোই বিছানা ছেড়ে বাইরে বের হয়ে যায়নি। এবারই হঠাৎ একদিন কথার মাঝখানেই বাতাসি থেমে যায়। বাসু বললেন, আমি শুনেছি কর্নেল আমাকে বলেছেন সেই কলিমুদ্দিন মিয়ার পাঁঠার গলা কাটার ব্যাপারটা তো। বাতাসি যখন শুনল কর্নেল এ বিষয়ে বাসুর সঙ্গে ইতিপূর্বে আলোচনা করেছেন, তখন সে আরও খোলামেলা কথাবার্তা বলতে শুরু করে, অনেক তথ্য সরবরাহ করে। না, হিমুর সঙ্গে আর কোনো মেয়ের ভাবসাব হয়নি। দেবীকে হিমু আজও ভালোবাসে। বিবাহে তার অনিচ্ছার একমাত্র হেতু ওই একটাই, তার নিজের ধারণা সে ধীরে ধীরে উন্মাদ হয়ে যাচ্ছে বংশানুক্রমিক ব্যাধিতে। বাসু হঠাৎ প্রসঙ্গটা বদল করতে জানতে চাইলেন, গায়ত্রী দেবীকে যখন সাপে কামড়ায় তখন তুমি কি বাগানেই ছিলে? না, আমি তখন বাড়িতে ছিলাম না। শরৎ আর হিমুকে নিয়ে দারোয়ানের সঙ্গে মেমসায়রে বিসর্জন দেখতে গিয়েছিলাম। গায়ত্রীকে সূর্যাস্তের আগে সাপে কামড়ায়, আর বাড়ির চাকর গিয়ে আমাদের ধরে নিয়ে আসে। তখন কটা বাজে? ওই রাত 7টা হবে। ততক্ষণে গায়ত্রী একেবারে নেতিয়ে পড়েছে, ভালো করে কথা বলার সামর্থ্যটুকুও নেই। আশ্চর্য, বসন্তবাবুর জবানবন্দি অনুসারে গায়ত্রীকে যখন সর্প দংশন করে তখন তো তুমি ছিলে বাড়িতে। তুমি নাকি বিস্কুট আনতে রান্নাঘরের দিকে গিয়েছিলে। অনেকদিন আগেকার কথা, ভুল হতেই পারে, কিন্তু কার স্মৃতিশক্তি ভুল করছে নাকি? বাসু বলতে বলতে থেমে গেলেন। এই সময় দ্বিতল থেকে নেমে এলো ওরা দুজন। দেবযানী বলল, বাসু মামু, হিমুদাকে জোর করে নিয়ে এলাম। হিমু রীতিমতো সুপুরুষ, ফর্সা একহারা দীর্ঘ দেহ, একটু যেন বিষণ্ণ। বাসু বললেন, বেশ করেছ, এসো হিমু। তোমার কথা অনেক শুনেছি, আলাপ করার আগ্রহ ছিল, কিন্তু তুমি যে উপরতলা থেকে নিচে নামতেই রাজি নও। হিমু এসে প্রণাম করল ওকে, বাতাসিকেও। তারপর বলল, আপনার কথা অনেক পড়েছি কাঁটা সিরিজে, চাক্ষুষ দেখার সৌভাগ্য এতদিনে হলো। কিন্তু
আমার ধারণা ছিল আপনার একটা ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে আছে মামু। মামু? বারে, কৌশিকদা, সুজাতাদি আপনাকে তো মামু বলেই ডাকে, দেবীও তাই ডাকছে দেখছি। আমাকেই বা আপনার ভাগ্নে বলে মেনে নিতে আপত্তি হবে কেন? একদম না, একদম না, হবে না। আমার ভাগ্নে কুল দিন দিন বর্ধিত হোক। বাতাসি তাগাদা দিল। এবারে লাঞ্চ সার্ভ করতে বলি। আহারাদি সেরে বাসু তার দ্বিতলের ঘরে এসে পাইপ ধরিয়ে খবরের কাগজটা খুলে বসলেন। দেবযানী ফিরে গেছে বাড়িতে। বাতাসি তার একতলার ঘরে দিবানিদ্রা দিতে গেছে। হঠাৎ খোলা দরজায় কেউ নক করায় বাসু চোখ তুলে চাইলেন। দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে হেমন্ত। বলল, আসবো? দুপুরে কি আপনি একটু ঘুমিয়ে নেন? আরে হিমুজে, না না, এসো ভেতরে এসে বসো। হেমন্ত এসে বসল একটি চেয়ারে। বাসু বললেন, আমি এখানে কেন এসেছি সে কথা কি তোমার বাবা তোমাকে জানিয়েছেন? না, ড্যাড কিছু বলেনি। আজকাল সে আমার সঙ্গে কথা বলতেই চায় না, এড়িয়ে এড়িয়ে চলে। কেন বলো তো? ড্যাড আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার এই অসুখটা হওয়ায় ড্যাড একেবারে মুষড়ে পড়েছে। এটা সহ্য করতে পারছে না, তাই পালিয়ে পালিয়ে বেড়ায়। আপনি বিশ্বাস করবেন, বাবা আমাকে নিয়ে কলকাতা গেছিল ডাক্তার জেঠুর সঙ্গে। তার আজন্মের অ্যালোপ্যাথি বিদ্বেষ বিসর্জন দিয়ে সে আমাকে অ্যালোপ্যাথি চিকিৎসা করাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে লুকিয়ে লুকিয়ে, ইঞ্জেকশনও দেয়। এ কথা পিসি বা বসন্ত কাকু কেউই জানে না। তাহলে আমি কেন এসেছি তা তুমি জানো না? তা তো বলিনি আমি, বলেছি ড্যাড আমাকে বলেননি। কিন্তু আমি জানি আপনি এসেছেন দেবযানীর ডাকে। সে আমাকে সব কথাই বলেছে। তাহলে কৌশিক সুজাতার সঙ্গে তুমি দেখা করনি কেন? কি লাভ? তাঁরা এ সমস্যার কোনো সমাধানই করতে পারবেন না। আর তাছাড়া তাঁরা তো এসেছিলেন ছদ্ম পরিচয়। আমি ড্যাডের সামনে আমার সমস্যার কথা তাদেরকে বলতাম কি করে? আমি আপনার অপেক্ষাতে ছিলাম মামু। আপনি পারবেন দেবযানীকে বাঁচাতে। কিভাবে? আপনি দয়া করে ওকে একটু বুঝিয়ে বলুন, আমাকে যেন ভুলে যায়। আমার মেয়াদ তো আর বছর খানেক। বদ্ধ উন্মাদ হয়ে যাবার আগে আমি ওই একতলায় আলমারিতে বন্দুকগুলো তেল দিতে যাবো একবার। বরাবরই ওটা আমার কাজ। বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছি এটা বুঝতে পারলে হয়তো একদিন অ্যাক্সিডেন্টালি আমার হাত থেকে এটা রাইফেল থেকে। প্লিজ পাগলামি করো না হিমু। পাগলামি আমি করছি? আমাকে দিয়ে তো করাচ্ছেন যে ব্যক্তি, তিনি তো পরম করুণাময়। তিনি আপনার আমার সকলের নাগালের বাইরে। উত্তরাধিকার সূত্রে যিনি কিছু বিষাক্ত জিন্স আমায় পাঠিয়ে দিয়েছেন আমার রক্তকণিকায়। এবার বলুন তো, তার দায় কি আমার? হিমু, কেন মনে করছো যে তুমি ক্রমশ পাগল হয়ে যাচ্ছ? কি কি সিমটমস লক্ষ্য করছো? হেমন্ত অকপটে সব কথা খুলে বলল। তার সাম্প্রতিক সোমনাম্বলিজমের কথাও, কলিমুদ্দিনের পাঁঠার গলা কাটা, নিজেদের প্রাসাদে মুরগিবধ, তাছাড়াও ওর মাঝে মাঝে সাময়িক আক্রমণ হয় দিনের বেলাতেও, জাগ্রত অবস্থায়। একটা মানুষকে সে দুটো করে দেখতে পায়। হঠাৎ অন্ধকার ঘনিয়ে আসে প্রখর রৌদ্রের মধ্যেই। তাছাড়া মধ্যরাত্রে দুঃস্বপ্ন দেখে ওর ঘুম ভেঙে যায়। প্রচণ্ড তৃষ্ণা, অথচ জল পান করতে পারে না। গলা দিয়ে জল নামতে চায় না। জলের গ্লাসে ও দেখতে পায় শুধু রক্ত আর রক্ত। হঠাৎ ঝুঁকে পড়ে বাসু সাহেবের হাত দুটি চেপে ধরে সে বলল, মামু আপনি দেবীকে দয়া করে রাজি করান, ও শরৎকে বিয়ে করুক। আমার তো আর বছরখানেক মেয়াদ। ওই তারপর শরৎদাই হবে এই বিশাল সম্পত্তির যুবরাজ। পিসি দেবীকে খুব ভালোবাসে, ড্যাডও। সে এই বাড়ির বউ হয়ে এলে সবাই খুশি হবে মামু। দেবী নিজেও হবে। শরৎদা খুব ভালো লোক মামু। শরৎ তোমার থেকে বয়সে কত বড়? মাস 10 আপনি দেবযানীকে রাজি করাবেন তো মামু?
বাসু জবাব দেওয়ার আগেই বটুক ঘরে ঢুকলো, বলল, কাকা বাবু হয়েছেন, তিনি বললেন যে দেখি আসতি যে আপনারা ঘুমোচ্ছেন কিনা। এই কাকাবাবুটিকে বসন্ত ঘোষ? আগে হ্যাঁ, উনি নিশ্চয়ই আপনার আসার খবর পেয়ে দেখা করতে এসেছেন। ওনাকে কি উপরে ডেকে আনবো নাকি আমরা যাব নিচে? আচ্ছা বটুক, তুমি ওকেই ওপরে আসতে বলো। দীর্ঘদেহী সুদর্শন বসন্ত কুমার ঘরে এসে যুক্ত করে বাসু সাহেবকে নমস্কার করে বললেন, বিলু জিয়াগঞ্জে রওনা হবার আগে আমাকে টেলিফোনে জানিয়েছে যে আপনি এসেছেন, তাই ছুটে চলে এলাম। বিলু বাংলা বইটই পড়ে না, তার কাছে আপনি শুধুমাত্র একজন স্বনামধন্য ব্যারিস্টার। আমি কিন্তু আপনার সব পরিচয় জানি। দেবী মায়ের কাছ থেকে নিয়ে এক একটা করে কাঁটা সিরিজের সব বই আমি পড়ে ফেলেছি। আপনার পরিচয় আমি দেবযানীর মাধ্যমে মোটামুটি জেনে ফেলেছি, কিন্তু আমি হঠাৎ কেন আদমগড়ে এসেছি সে কথা কি কর্নেল সাহেব আপনাকে জানিয়েছেন? না, সে বলেনি, কিন্তু আমি আন্দাজ করছি ঠিকই। দেবযানী আপনাকে মুশকিল আসানের ভূমিকায় অভিনয় করতে নিশ্চয় ধরে এনেছে। তাহলে এখন ফাঁকা বাড়িতে সে কথাই আলোচনা করা যাক। হেমুর সঙ্গে সেই আলোচনাই এতক্ষণ হচ্ছিল। আচ্ছা, আপনি কি মনে করেন ও ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে? আমার মনে করাকরির কি আছে, সেটা তো এখন সূর্যোদয়ের মতো স্পষ্ট। হিমু নিজেও তা উপলব্ধি করেছে, আর হবে নাই বা কেন? মাস তিনেক আগে ওর যে শনির দশা হয়েছে, একটা শান্তি সস্তায়ন করা খুব উচিত ছিল, কিন্তু বিলু এসবে একেবারে বিশ্বাস করে না। তার ঘোরতর আপত্তি, কিছুতেই রাজি হলো না। কিন্তু হিমু বলছিল, শুধু হিমু কেন, বাতাসিও বলল যে বাল্য কৈশোরে ওর এসব উপসর্গ তো কিছুই ছিল না, কিন্তু হঠাৎ এখন। তাই তো বলছি মশাই, মাত্র 3 মাস হলো ওর শনির দশা শুরু হয়েছে, চলবে পাক্কা 1 বছর। তাহলে 1 বছর পরেও দেবযানীকে বিয়ে করলে সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবে। আলবাত, আমি দুজনেরই কোষ্ঠী বিচার করে দেখেছি, একেবারে রাজজোটক মশাই, একেবারে রাজজোটক। হিমু হঠাৎ জানতে চাইল, শরৎদার সঙ্গে ওর কোষ্ঠী বিচার করে দেখেছেন কাকু? শরৎদা? কেন? শরতের সঙ্গে তো দেবীর কোনো বিবাহ প্রস্তাব ওঠেনি কোনো পক্ষ থেকেই। ধরুন এই দুরারোগ্য ব্যাধির কারণে দেবীর সঙ্গে আমার বিয়েটা হলো না, তখন মানে দেবযানীর একটি সম্ভাব্য সৎপাত্র হিসেবে শরৎ, তাছাড়া তাছাড়া পিসি ওকে খুব ভালোবাসে। শরতের কোনো জন্মপত্রিকা নেই। ওর জন্মস্থান জানি কাশী, জন্ম তারিখ জানি 71 সালের 4 এপ্রিল, কিন্তু জন্ম সময়টা তো জানি না। কেন? বেনারসে কেন? আদমগড় ছোট জায়গা, তাই গর্ভ লক্ষণ ভালো করে ফুটে ওঠার আগেই বিলু বাতাসিকে কাশীতে পাঠিয়ে দেয়। সেখানে বাঙালি টোলায় পাঠকদের একটা মোকাম আছে। শরতের জন্ম সেখানেই। সঠিক জন্ম সময়টা কেউ লিখে রাখেনি, কিন্তু তার সাথে দেবীর বিয়ে হবেই বা কেন? তুমি ঠিক ভালো হয়ে যাবে। বাসু একেবারে অন্য দিক থেকে হঠাৎ আক্রমণ করে বসলেন। বসন্তবাবুকে বললেন, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি প্ল্যানচেটে বিশ্বাস করেন ঘোষমশাই? বসন্তবাবু প্রথমটা একটু থতমত খেয়ে যান, তারপর সামলে নিয়ে দৃঢ়তার সঙ্গে বললেন, হ্যাঁ করি। ওই যাকে আপনি প্ল্যানচেট বলেন, তা আমার একাধিকবার প্রত্যক্ষ করা ঘটনা। আমি পারি না, কিন্তু আমার গুরুদেবকে বহুবার করতে দেখেছি। কিন্তু সে কথা কেন? দেখুন, শান্তি সস্তায়ন করতে পারলে ভালো, মানছি, কিন্তু সে ব্যয় সাপেক্ষ ব্যাপারে কর্নেল বাধা দিচ্ছেন। না না, ব্যয়ের জন্য নয়, সে এসব বিশ্বাস করে না বলে তার বাড়িতে এসব করতে দেবে না। বেশ, তো যোগ্যটোগ্য নাই হলো আমরা একটা ঘরোয়া আসরে যদি গায়ত্রী দেবীর ওই আত্মা অবতরণ করি, তাতে গৃহস্বামীর আপত্তি হবে কেন? মায়ের চেয়ে ছেলেকে কে বেশি ভালোবাসে বলুন? হয়তো গায়ত্রী দেবীর আত্মাই বলে দিতে পারবে কিভাবে হিমুর রোগ মুক্তি হতে পারে, তাই না? হ্যাঁ পারে, আলবাত পারে। এমন অলৌকিক কাণ্ড কারখানা আমি গুরুদেবের আশ্রমে সচক্ষে ঘটতে দেখেছি। স্বর্গত ব্যক্তির আত্মা মঞ্চে নেমে এসে জাগতিক পরামর্শ ও বিধান দিয়ে গিয়েছেন অসংখ্যবার। তাতে চোর ধরা পড়েছে, হারতে বসা মামলা জেতা গিয়েছে, দুরারোগ্য অসুখও সেরেছে। ঘোষমশাই,
আপনি শুধু আপনার বন্ধুকে সামলান। হিমু হঠাৎ জোর দিয়ে বলে উঠল, কাকাবাবু কেন? আমি সামলাবো। আর ড্যাড তো এই বাড়ির ডিকটেটর নয়। আমরা সবাই মিলে একটা ঘরে বসে একান্তে এক প্রয়াতা পুণ্যশ্লোকাকে স্মরণ করব, তার আশীর্বাদ ভিক্ষা করব। এতে ড্যাড কেন বাধা দেবে? আর দিলেই বা আমরা শুনবো কেন? সে কথা 100 বার। গায়ত্রীর আত্মাকে নামাতে পারলে সে হয়তো রোগ নিরাময়ের একটা পথ বাতলাতে পারে, কিন্তু প্ল্যানচেট জানা লোক কেউ আদমগড়ে আছে বলে তো আমার জানা নেই। শিভার আমার উপর ছেড়ে দিন ঘোষমশাই। লাগবে একটা তেপায়া টেবিল, তাছাড়া কিছু ধূপকাঠি, ধুনোর আয়োজন আর ফুল, সেসব বাতাসি ব্যবস্থা করতে পারবে বলে মনে হয়। বসন্ত ঘোষ সামনের দিকে ঝুঁকে পড়ে বলেন, প্ল্যানচেট পদ্ধতি আপনি জানেন? না হলে প্রস্তাব রাখবো কেন? তবে গায়ত্রীকে জীবিত অবস্থায় চাক্ষুষ দেখেছে এমন 3 জন লোককে চাই। সেটা কোনো সমস্যাই নয়। বিলু, বাতাসি আর আমি তো আছি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ড্যাডি প্ল্যানচেটে বসতে রাজি হবে না। না হোক, আমার স্পষ্ট মনে আছে মাকে, তখন আমার 4 বছর বয়স, জানেন। আজ রাতেই তাহলে হয়ে যাক। আজ তিথিটাও ভালো, অমাবস্যা। কৃষ্ণা চতুর্দশী পার হয়ে অমাবস্যাটা কখন পড়ছে? রাত 10:20 গুপ্ত প্রেস মতে। দ্যাটস ফাইন। আপনি শুধু একটা তেপায়া টেবিল জোগাড় করুন। ঠিক সেই সময় একটা কর্ডলেস টেলিফোন হাতে বটুক এসে হাজির। বাবু সাহেবের দিকে সেটা বটুক এগিয়ে ধরে বলল, সাহেব, আপনার ফোন। বাসু যন্ত্রটার কথা মুখে আত্মঘোষণা করা মাত্র ও প্রান্তবাসী বলে ওঠেন, দিস ইজ ডক্টর ধর। বাসু উঠে দাঁড়ান, দ্বারের দিকে চলতে চলতে বলেন, কাজটা কি শেষ হয়েছে? হ্যাঁ, তা হয়েছে, কিন্তু ওই ইঞ্জেকশনের বাতিল সুচগুলো আপনি কোথায় পেলেন ব্যারিস্টার সাহেব? আদমগড়ে? বাসু ততক্ষণে ঘর ছেড়ে করিডোরে, বটুক সিঁড়ির ল্যান্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তার বিপরীত দিকে হাঁটতে হাঁটতে উনি অম্লান বদনে বলতে থাকেন, আরে না না, কলকাতায় কাকুরগাছিতে এক বৃদ্ধ ব্যবসায়ীর মৃত্যুর কারণ স্লো পয়জনিং কিনা তা পুলিশ খতিয়ে দেখতে চায়। কলকাতাতেই ওটা কোনো ফরেন্সিক ল্যাবে টেস্ট করতে দিয়ে আসার কথা ছিল, ভুলে আমার সুটকেসে থেকে গেছে। সে যাই হোক, সামান্য তলানি থেকে কি আন্দাজ করা গেছে ইঞ্জেকশনটা কি ছিল? আন্দাজ নয় স্যার, আমার স্থির সিদ্ধান্ত। ইট ওয়াজ অ্যাট্রোপিন সালফেট। সাদা বাংলায় যাকে বলা হয় বেলেডোনার মাদার টিনচার, তাই তো? ইয়েস স্যার, বায়োকেমিক ওষুধ। চোখের ডাক্তাররা চোখের পাওয়ার দেখার আগে যে অ্যাট্রোপিন ড্রপ দেন তাও ওই একই জিনিস, কিন্তু এটা যদি পরিমাণ মতো ধীরে ধীরে কোনো মানুষের শরীরে। আই নো ডক্টর, আই নো। এটা আমার কাছে আর গ্রিক নয়, ক্রিমিনোলজির অংশ। আর সকালে গিয়ে রিপোর্টটা সংগ্রহ করে আনবো। কিপ ইট আন্ডার ইউর স্লিভস ওভারনাইট। তা তো বুঝলাম, কিন্তু সাক্ষ্য দিতে আমাকে আবার কলকাতা দৌড়াতে হবে নাকি? সেই কাকুরগাছির হত্যা মামলায়? ইয়েস ডক্টর, প্রসিকিউশনের খরচে, কিন্তু এটা আপনার কর্তব্য তালিকার অন্তর্ভুক্ত, ডাক্তার হিসেবে এবং ভারতীয় নাগরিক হিসেবে। কারেক্ট। তাহলে কাল সকালে দেখা হচ্ছে। বাসু ঘরে ফিরে আসতেই বসন্ত প্রশ্ন করেন, কার ফোন? বিলু করেছিল নাকি? সত্যাশ্রয়ী সত্যান্বেষী আবার অম্লান বদনে বলেন, না, কলকাতার এক ক্লায়েন্ট। তারপর হিমুর দিকে ফিরে বলেন, বাড়িতে টাইপরাইটার আছে নিশ্চয়ই? কর্নেল সাহেবের স্টাডিতে? ওটা আমার আজ রাত্রে প্রয়োজন হবে। রাত জেগে একটা রিপোর্ট টাইপ করতে হবে, কাল পরশুর মধ্যে হাইকোর্টে জমা দেওয়া দরকার। ড্যাডির যন্ত্রটা ভারী, আমার কাছে একটা ছোট পোর্টেবল টাইপরাইটার আছে, পাঠিয়ে দিচ্ছি। আর কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ম্যানিলা এনভেলপ, আর কিছু কাগজ, কার্বন সিল করার গালা আর মোমবাতি। তবে দেশলাই লাগবে না, আমার কাছেই আছে। কর্নেল পাঠক যখন ফিরে এলেন রাত তখন 9টা। পথে ছোটোখাটো একটা ব্রেকডাউন হয়েছিল।
তাতেই এতটা দেরি হয়েছে। কর্নেল এসেই সংবাদ পেলেন রাত্রে একটা প্ল্যানচেটের আয়োজন হয়েছে। শুনেই খেপে গেলেন তিনি। ওসব বুজরুকি পাঠক প্যালেসে তিনি চান না, তবে তাকে রুখে দিল হিমুই। যুক্তি দিয়ে বোঝালো প্রাসাদের একান্তে যদি 2-3-4 মানুষ একটি প্রয়াত আত্মাকে স্মরণ করে, তার কাছে আশীর্বাদ ভিক্ষা করে, তাতে সমস্যা কোথায়? তিনি যদি এতে যোগ দিতে না চান, নাই দিতে পারেন। টিভি দেখুক, বই পড়ুক। কর্নেল দুটোর মধ্যে একটাও করলেন না। লিকার ক্যাবিনেট থেকে একটা স্কচের বোতল বের করে নিজের শয়নকক্ষে অর্গলবদ্ধ ঘরে জমিয়ে বসলেন। বাসু সাহেবের সঙ্গে একটিও বাক্যালাপ করলেন না। টেলিফোনে খবর পেয়ে দেবযানীও এসে জুটেছে। রাত 10:30টায় প্ল্যানচেট শুরু হবে। কে জানে, হয়তো শেষ হবে মধ্যরাত্রে। তাই সে বাড়িতে বলেই এসেছে পাঠক প্যালেসেই রাতটা কাটিয়ে ভোরবেলা ফিরে যাবে। এ ব্যবস্থাতেও ঘোরতর আপত্তি ছিল কর্নেলের, কিন্তু হেমন্তের জেদাজেদিতে এটাও মেনে নিতে হলো তাকে। স্থির হলো প্ল্যানচেট মিটে গেলে সে বাসু সাহেবের পাশের ঘরে সিঙ্গেল বেড খাটে শোবে। এটি এককালে ছিল গায়ত্রীর শয়নকক্ষ। বাসু সাহেবের ঘরের সঙ্গে একটা কমিউনিকেটিং ডোর আছে। বাসু সাহেবের জন্য নির্দিষ্ট ঘরটা দক্ষিণ পূবের বড় ঘরটা এককালে ছিল কর্নেল সাহেবের মাস্টার্স রুম। স্ত্রী বিয়োগের পর থেকে তিনি আর এই ঘরে শয়ন করেন না। সকাল সকাল ডিনার সেরে ওরা রাত 10টার মধ্যে এসে বসলেন প্ল্যানচেট টেবিলে। প্রথমে স্থির হয়েছিল তৃতীয় ঘরটিতে, অর্থাৎ হেমন্তের শয়নকক্ষে আসরটা বসবে। কিন্তু হিমুই সেটা বদল করল। সে বাধা দিয়ে বলল, না না, আমরা প্ল্যানচেটে বসবো একতলা চিত্রশালায়, মায়ের ছবিখানার ঠিক সামনে। সেই মতোই আয়োজন হয়েছে। বাতাসির ব্যবস্থাপনায় একটা সাদা পদ্মফুলের মালা পরানো হয়েছে ছবিটায়। গায়ত্রী নাকি পদ্মফুল খুব ভালোবাসত। মেম সাহেবের সাদা পদ্মফুল, ধূপ ধুনো নানান ব্যবস্থায় কোনো ত্রুটি রাখতে দেয়নি বাতাসি। প্ল্যানচেট টেবিলে বসেছেন বসন্তবাবু, বাতাসি আর হিমু। একটু দূরে পাশাপাশি দুটো চেয়ারে বাসু সাহেব আর দেবযানী। অমাবস্যা শুরু হতে তখনও মিনিট 20 দেরি। হেমন্ত ঘড়ি দেখল, তারপর বলল, দেবী, শুরু হতে খানিকটা দেরি আছে। খালি গলাতে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও না ততক্ষণ। অনেকদিন তোমার গান শুনি না। গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছে হিমুদা। তা হোক না, এ তো কোনো বাইরের আসন নয়, ঘরোয়া বৈঠক। দেবযানী রাজি হলো। সে গান করতে শুরু করলো। ভারী মিষ্টি গলা ওর। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করছি। তোমার সীমে প্রাণ হিমু একদৃষ্টে তার মায়ের ছবিখানার দিকে তাকিয়ে বসে রইল। বসন্তবাবু বারবার রুমাল বের করে চশমার কাঁচ দুটো মুছতে থাকেন। রাত প্রায় 12টা পর্যন্ত চলল প্ল্যানচেটের আসর, কিন্তু কাকস্য পরিবেদনা। গায়ত্রী দেবীর আত্মার কোনো সাড়া পাওয়া গেল না। বাসু বললেন, আর চেষ্টা করে লাভ নেই। যে কোনো কারণেই হোক উনি মর্তে নেমে আসতে রাজি হলেন না। বসন্তবাবু মাথা নেড়ে বললেন, আমি জানতাম 2টি কারণে। প্রথম কথা, অপঘাতে যার মৃত্যু হয় তার আত্মা নামিয়ে আনা যায় না, গুরুদেব বলেছিলেন। আর দ্বিতীয়ত, গায়ত্রীর আত্মা হয়তো 7ম স্বর্গের শেষ স্তর অতিক্রম করে বিষ্ণুলোকে পৌঁছে গেছে। সেখানে জাগতিক কোনো বন্ধনের রেশ থাকে না, কোনো আবেদন পৌঁছয় না। তাই হবে হয়তো, কি জানি। ওরা যে যার ঘরে শুতে গেলেন।
বাতাসি চলে গেল তার একতলার ঘরে। বসন্তবাবু আশ্রয় নিলেন দ্বিতলে, করিডোরের একেবারে অপর প্রান্তের ঘরটিতে। হিমু তার নিজের 3 নম্বর শয়নকক্ষে। বাসু দেবযানীকে নিয়ে দ্বিতলে এসে দেখলেন সিঁড়ির মাথায় অন্ধকারে দাঁড়িয়ে আছেন গৃহস্বামী। তার এক হাতে হুইস্কির গ্লাস, অপর হাতে চুরুট। চোখাচোখি হতেই কর্নেল দৃঢ় স্বরে বলে ওঠেন, লুক হিয়ার মিস্টার ব্যারিস্টার, তাই তো মিস্টার বাসু, আপনি নেহাত আমার অতিথি। তা সত্ত্বেও আপনাকে অনুরোধ করছি কাল সকালেই আপনি দয়া করে কলকাতায় ফিরে যাবেন। দেখুন, আপনি এখানে কেন এসেছিলেন তা আমি সবিশেষ জানতে পেরেছি। আমার ছেলের সঙ্গে যাতে দেবযানীর বিয়েটা হয় সেটা পাকা করতে। অ্যাম আই রাইট? তাই না? ওসব কঙ্কালীতলার গল্প ইজ জাস্ট বুলশিট। কঙ্কালীতলা। অলরাইট, কাল সকালে বেডটি সার্ভ করার আগেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। থ্যাঙ্কস ফর ইয়োর কর্ডিয়ালিটি। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম, দেবযানী আর হেমন্তর বিয়েটা পাকা করা, সেটা কিন্তু সুসম্পন্ন হয়েছে। একটা রিপোর্টে আমি তা লিখে রেখেছি। যাওয়ার আগে সেটা আপনাকে দিয়ে যাব আপনার সৌজন্যের বিনিময়ে। I don't need it. I don't. বাট ইউ টু নিড ইট কর্নেল, কারণ রিপোর্টের একটা কপি যে আবার আমার কাছে থেকে যাবে, লিগ্যাল ডকুমেন্ট, ওটা পড়া থাকলে আপনার সুবিধা হতো লিগ্যালি। কর্নেল আগুন ঝরা দৃষ্টিতে তাকালেন বাসু সাহেবের দিকে। তারপর দেবযানীর দিকে ফিরে বললেন, দেবযানী, তুমি খুব অন্যায় করেছ। হ্যাঁ, মিথ্যে পরিচয়ে 2জন গোয়েন্দাকে আমার প্যালেসে ঢুকিয়ে দিয়েছ। সে বোঝাপড়া তো আমি তোমার বাবার সঙ্গে করব। তোমাকে বলে রাখছি, শোনো, কান খুলে শোনো, মানে আই ওয়ার্ন ইউ রাদার, এই প্যালেসে তুমি আর কোনো দিন মাথা গলাবে না, নইলে সেটা হয়ে যাবে ট্রেসপাসিং। তাছাড়া টেলিফোনেও তুমি হিমুর সঙ্গে কোনো যোগাযোগ করবে না। আন্ডারস্টুড? বুঝেছ তুমি? যাও। না, বুঝিনি আঙ্কেল। বাড়িটা আপনার, আপনি বারণ করে দিচ্ছেন, আমি এ বাড়িতে আর নিশ্চয়ই আসব না। কিন্তু হিমুদা আপনার নাবালক পুত্র নয়, আর আমিও অ্যাডাল্ট। আপনি আমাদের সাংবিধানিক অধিকারে হাত দেন কোন যুক্তিতে? ইজ দ্যাট সো? হ্যাঁ, তাহলে তুমি নিচে নেমে এসো। তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর এরপর আই ওয়ার্ন ইউ ফর দ্য লাস্ট টাইম, এরপর একটা রাতও। কথাটা তার শেষ হলো না। 3 নম্বর ঘরের দরজাটা খুলে গেল। হিমু করিডোরে বার হয়ে এলো। ড্যাডি, আই থিঙ্ক ইউ আর থরালি ড্রাঙ্ক। দেবী আজ রাতটা এখানেই থাকবে। ইউ বেটার গো ডাউনস্টেয়ার্স। কর্নেল সকলের মুখে পর্যায়ক্রমে তাকিয়ে দেখলেন। দেবযানী পাথরের মূর্তি, বাসু নির্বিকার, হিমু 2 পা ফাঁক করে নিষ্পন্দ দাঁড়িয়ে আছে। কোথাও কিছু নেই। কর্নেল তার হাতের কাঁচের গ্লাসটা ছুঁড়ে মারলেন দেওয়ালে। টুকরো টুকরো কাঁচ আর হুইস্কি ছড়িয়ে পড়ল চারিদিকে। কর্নেল অস্ফুটে গর্জন করে ওঠেন, ও ড্যাম ইট! টলতে টলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন তিনি। দেবযানী নিঃশব্দে বারান্দার প্রান্ত থেকে একটা ওয়াইপার ব্রাশ নিয়ে কাঁচের টুকরোগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে দিতে থাকে। বাসু হেমুকে বললেন, এবার তুমি শুতে যাও হেমু, অনেক রাত হয়েছে। তারপরে দেবযানীর বাহুমূল ধরে তিনি তাকে নিয়ে এলেন নিজের ঘরে। দরজাটা ভিতর থেকে ছিটকিনি বন্ধ করে দেবযানীকে বললেন, তুমি ওই খাটে উঠে বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, অত্যন্ত জরুরি এবং বিশেষ গোপনীয়। নিজেও বসলেন একটা চেয়ারে। দেবযানী
নত নেত্রে বলল, কথার আর বাকি কি রইল বাসুমামু? হিমুদার সঙ্গে আমার সব সম্পর্ক তো শেষ হয়ে গেল। বাসু পাইপটা ধরাতে ব্যস্ত ছিলেন। এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, এখনো কিছুই শেষ হয়নি। ইনফ্যাক্ট নতুন করে একটা চ্যাপ্টার আজ রাতে শুরু হলো। শোনো দেবযানী, হেমন্তর অসুখটা ফেক, অবাস্তব। ওকে স্লো পয়জনিং এ ক্রমশ পাগল করে তোলা হচ্ছিল। এখন মানে এই মুহূর্ত থেকে সেটা বন্ধ হলো। আই অ্যাসিওর ইউ, হেমন্ত কোনো বংশানুক্রমিক ব্যাধিতে আদৌ ভুগছে না। দেবযানীর চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বলল, কে হিমুদাকে স্লো পয়জনিং করবে, আর কেনই বা করবে? আপনি কি করে আন্দাজ করছেন যে ওর অসুখটা বংশানুক্রমিক নয়? তুমি 3টি প্রশ্ন করেছ। প্রথম 2টির জবাব কাল সকালে দেব, তৃতীয়টার জবাব এখনই দিয়ে দিচ্ছি। যেহেতু হেমন্তের দেহে অভিশপ্ত পাঠক পরিবারের 1 বিন্দুও রক্ত নেই, তাই। দেবযানী জবাব দিল না। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল শুধু। তুমি এতদিনেও আন্দাজ করতে পারোনি? হিমুর মা গায়ত্রী, তার ধমনীতে কোনো অভিশপ্ত রক্ত ছিল না, কেমন? আর ওর বাবা, তুমি কি জানো না? দেবযানী যেন পাথরে গড়া মূর্তি, নির্বাক, নিষ্পন্দ। না, জানো না দেখছি। এবং নিজেও জানে কিনা জানি না। ওর বাবা হচ্ছেন বসন্ত কুমার ঘোষ। গায়ত্রীর বিবাহের প্রায় সঙ্গে সঙ্গে কর্নেল যুদ্ধে চলে যান। তোমার বসন্ত কাকু আসেন এই প্যালেসে সদ্য বিবাহিতার দেখভাল করতে, সান্ত্বনা দিতে। শিল্পীর প্রতি মেয়ে মনের একটা আকর্ষণ চিরকালই থাকে। বসন্ত কুমার দীর্ঘদেহী, সুদর্শন, চার্মিং পার্সোনালিটি। গায়ত্রীর বিয়ে হয়েছে 20 মার্চ 71 সালে, আর হিমুর জন্ম 7 ফেব্রুয়ারি 72 সালে। এদিকে কর্নেল যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন হেমন্তের জন্মের মাত্র 2 মাস আগে। তিনি মাঝে মাঝে হয়তো ছুটি ছাটায় এসছেন, স্ত্রীর সঙ্গে রাত্রিবাসও করেছেন, কিন্তু হেমন্তের চেহারা দেখছো না? কর্নেল শ্যামবর্ণ, খর্বকায়, অথচ হেমন্ত গৌরবর্ণ, দীর্ঘদেহী, ঠিক বসন্তবাবুর মতো। এসব কি বলছেন মামু? শুধুমাত্র চেহারার সাদৃশ্য থেকে আপনি এত বড় কথাটা বলতে পারলেন? না দেবযানী, এ কোনো আন্দাজে বলা নয়। আমি নানান দিক বিবেচনা করে স্থির নিশ্চয় বুঝতে পেরেছি, হিমু কোনো বংশানুক্রমিক ব্যাধিতে ভুগছে না। সে একটা কঠিন মানসিক ব্যাধিতে ভুগছে, এটা প্রত্যক্ষ সত্য। তার হেতুটাও ডাক্তারবাবুরা বলছেন বংশানুক্রমিক জিন্সের প্রভাবে। আপনি কি ডাক্তারবাবুদের ডায়াগনোসিসকে উড়িয়ে দিতে চান? হ্যাঁ, চাই। কারণ ডায়াগনোসিসটা বিজ্ঞানসম্মতভাবে দাঁড়াতেই পারে না যদি হিমুর ধমনীতে পাঠক বংশের রক্ত না থাকে। কিন্তু সেটা তো আপনার আন্দাজ, অথচ তার পাগলামিটা প্রত্যক্ষ বাস্তব। কলিমুদ্দিন চাচার পাঠার গলা সে কাটবে কেন, সাময়িকভাবে পাগল না হয়ে গেলে? আর বাড়ির মুরগিগুলো? না দেবযানী, না। ফর ইওর ইনফরমেশন, তাদের মৃত্যুর জন্য তোমার হিমুদা আদৌ দায়ী নয়। আপনি জানেন না মামু, ডাক্তার জেঠু আমার কাছে স্বীকার করেছেন যে ছোড়ার বাঁটে রক্তের উপর হিমুদার আঙুলের ছাপ স্পষ্ট ছিল। কর্নেল কাকু এক্সপার্টস দিয়ে সেটা পরীক্ষা করিয়ে জেনেছেন যে সে আঙুলের ছাপ হিমুদারই। না, আর কোনো কথা নয়। যেটুকু শুনেছ বিশ্বাস করতে পারো নাই পারো, তাতেই আজ রাতে তোমার ঘুম হবে না। সব এক্সপ্লেনেশন এখনই দেওয়া যাবে না। চলো, তোমাকে বরং ও ঘরে পৌঁছে দিই। না 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 না, ওদিক দিয়ে নয়,
এই মাঝের ইন্টার কমিউনিকেটিং দরজাটা দিয়ে যাবে। দুঘরের মাঝখানে যে দরজাটা আছে সেই পথে বাসু সাহেব দেবযানীকে পৌঁছে দিলেন তার নির্দিষ্ট শয়নকক্ষে। ওর ঘরের যে প্রধান প্রবেশপথ, করিডোরের দিকের দরজাটা ছিটকিনি বন্ধ করে ফিরে এসে আবার তিনি দেবযানীকে বললেন, শোনো দেবযানী, এই ঘরে সংলগ্নে একটা টয়লেট আছে, টেবিলে খাবার জল আছে। কোনো কারণেই আজ রাতে তুমি ওই করিডোরের দিকে দরজাটা খুলবে না। যদি মনে হয় কেউ সেদিকের দরজা ধাক্কাচ্ছে, তাহলে তুমি এই মাঝের দরজা দিয়ে আমার ঘরে চলে আসবে, আমাকে ডেকে তুলবে। এই দরজায় আমার দিকে ছিটকিনি বন্ধ থাকবে না, তুমি তোমার দিকে ছিটকিনি বন্ধ করে শোবে, বুঝেছো? কিন্তু কেন মামু? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, বুঝলে, আমরা নাটকের যবনিকা মুহূর্তের কাছাকাছি এসে পৌঁছেছি। সেই সিক্স সেন্সের নির্দেশেই আমি এখানে ছুটে এসেছি। আমার কেন যেন মনে হচ্ছে আজকের রাতটা একটা ক্রিটিক্যাল রাত। আপনি তো এসেছেন আমার ডাকে। হিমুদা কেন আমাকে প্রত্যাখ্যান করছেন সেটা খুঁজে বার করতে। হ্যাঁ, শুরুটা সেভাবেই ঘটেছিল বটে, কিন্তু ক্রমশ ঘটনাটা মনে হচ্ছে অন্য খাতে বইছে। আমি ছুটে এসেছি, তুমি হয়তো অবাক হবে শুনলে, একটা মৃত্যুকে প্রতিহত করতে, একটা হত্যাকাণ্ড ঠেকাতে। বজ্রাহত দেবযানীর ওষ্ঠাধর শুধু উচ্চারণ করল বাসু সাহেবের শেষ শব্দটা। হত্যাকাণ্ড? হ্যাঁ দেবযানী, আমার আশঙ্কা হয়েছিল যে এখানে একজন আততায়ী কোনো একজনকে হত্যা করার পরিকল্পনা করছে। সেটা ঠেকাতেই আমি ছুটে এসেছি। কে, কেন, কাকে খুন করতে চায় তা এখনই তোমাকে জানাতে পারছি না বিশেষ কারণে, কিন্তু এটাই আমার স্থির আশঙ্কা। যাও, এবার শুয়ে পড়ো তুমি। গ্রীবাভঙ্গিতে সম্মতি জানালো মেয়েটি। বাসু আবার বললেন, গুড নাইট, বাট ডোন্ট ফরগেট মাই লাস্ট ইনস্ট্রাকশন। বাড়িতে আগুন লাগলেও তুমি ওই করিডোরের দরজাটা খুলবে না, মাঝের দরজাটা খুলে আমার ঘরে চলে আসবে, কেমন? দেবযানী ধীরে ধীরে খাটে উঠে বসল। বাসু নিজের ঘরে ফিরে এলেন। টাইপ করার কাজ তখনও কিছুটা বাকি ছিল। বিশেষ কারণে উনি আজ রাত্রেই টাইপ করে ফেলতে চান, তাই বটুকের মাধ্যমে এক ফ্লাস্ক কফি বানিয়ে রেখেছিলেন। তার শেষ তলানিটুকু কাপে ঢেলে জানলার দিকে সরে এলেন। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন অমাবস্যার ঘনান্ধকারে গ্রাম্য প্রকৃতি সুষুপ্তিমগ্ন। বহু দূরে অন্ধকারে এক সারমেয় আর্তনাদ, আর সেই করুণ আবেদনের মূর্ছনা স্তব্ধ প্রকৃতির বক্ষপঞ্জরে যেন অনুরণিত হতে থাকে। গাছগাছালির ফাঁক ফোঁকর দিয়ে সে আর্তনাদ যেন এগিয়ে আসছে এই নিদ্রামগ্ন প্রাসাদের দিকে। কেউ সে কথা জানে না, কেউ আশঙ্কা করেনি। শুধুমাত্র এক বৃদ্ধ সত্যান্বেষীর মস্তিষ্কে গ্রে সেল এর তন্ত্রীতে তার রেজোনেন্স মন্ত্রিত হয়ে উঠছে। পৈশাচিক পরিকল্পনাটা উনি বুঝতে পেরেছেন। যাবতীয় এভিডেন্স সংগ্রহ করা গেছে হত্যাকাণ্ডটা অনুষ্ঠিত হবার পূর্বেই, কিন্তু এই শত্রুদুর্গে কিভাবে সেটা বিশ্বাসযোগ্য রূপে উপস্থাপিত করবেন তাই যেন স্থির করে উঠতে পারছেন না। দেবযানী তো শত্রুপক্ষের নয়, অথচ সেও ওকে বিশ্বাস করতে চাইল না, মেনে নিতে পারল না ওর যুক্তি। ফিরে এলেন জানলা থেকে টেবিলের দিকে, বসলেন তার রিপোর্টের শেষ দুটি পৃষ্ঠা টাইপ করতে। রাত্রির নৈশব্দ সেই রুদ্ধদ্বার কক্ষে যেন বারবার বিচূর্ণ হতে থাকে। তার টাইপের কাজ যখন শেষ হলো, তার ঘণ্টাখানেক আগেই ওর হাত ঘড়ির কাঁটা দুটো ওকে যুক্ত করে প্রণাম করেছে, জানিয়েছে তারিখটা পাল্টে গেল। রাত তখন কত খেয়াল নেই, মনে হলো কে যেন তাকে ঠেলা দিচ্ছে। ধর্মনিয়ে উঠে বসলেন বাসু সাহেব। বেড সুইচটা জেলে দিতে সমস্যাটা আলোকিত হয়ে গেল। বললেন, কি হয়েছে দেবযানী? দেবযানীর মুখটা সাদা হয়ে গেছে। ও বলল,
আমার আমার ভীষণ ভয় করছে মামু। ভয় করছে? ওমা, সে কি কথা? খামোকা ভয় করতে যাবে কেন? না না, খামোকা নয়। আপনি শুনতে পাননি একটা টিয়া পাখির মর্মান্তিক আর্তনাদ? কই, শুনিনি তো। তাতে এত ভয় পাওয়ার কি আছে? জঙ্গলে কোনো টিয়া পাখিকে হয়তো পেঁচায় ধরেছে। না না, জঙ্গলে নয়, এই বাড়িতে, এই দোতলাতেই সিঁড়ির ল্যান্ডিংয়ে একটা টিয়া পাখির খাঁচা ছিল, দেখেননি? তুমি কি করে জানলে মর্মান্তিক আর্তনাদটা সেই পোষা টিয়া পাখিটার? শব্দটা সেদিক থেকেই এলো। তাছাড়া টিয়া পাখির আর্তনাদটা থেমে যাবার পরই কে যেন আমার ঘরের দরজায় দুমদুম করে ধাক্কা দিতে শুরু করলো। ধাক্কা দিতে শুরু করলো? মানে করিডোরের দিকের দরজায়, যেটা আমি তোমাকে খুলতে বারণ করেছিলাম? এক্স্যাক্টলি। তাই তো আমি মাছের দরজা খুলে এ ঘরে চলে এলাম, আপনাকে ঠেলে তুললাম। ঠিক করেছো, দ্যাট ওয়াজ মাই ইনস্ট্রাকশন। ওয়েল, লেটস গো টু ইয়োর রুম ফার্স্ট। চলো, তোমার ঘরে গিয়ে দেখা যাক কে দরজা ধাক্কাচ্ছিল। আমি এসব কিছুই জানি না, ঘুমের ওষুধ খেয়ে শুয়েছি তো। দেবযানীকে নিয়ে মাঝের দরজা দিয়ে ও ঘরে পৌঁছানোর পর মুহূর্তেই বাসু সাহেবের ঘরের দরজায় কি যেন একই রকম দুমদাম শব্দ করতে থাকে। বাসু ঘুরে দাঁড়ালেন, দেবযানীকে বললেন, তুমি তোমার খাটের ওপর বসে থাকো। আগন্তুক মনে হচ্ছে তোমার ঘরের দরজা খুলতে না পেরে আমার ঘরে আনা দিয়েছে, আমি দেখছি। উনি ফিরে এলেন নিজের ঘরে। মাঝের দরজাটা খোলাই পড়ে রইল। বাসু তার ঘরের দরজাটা খুলে দেখলেন করিডোরের বাতিটা জ্বলছে, আর তার দরজার সামনে দাঁড়িয়ে আছে দুই প্রৌঢ় বাল্যবন্ধু, বসন্তবাবু ও কর্নেল। বসন্ত ঘোষের মুখ পাণ্ডুর, তার পরনে একটা পায়জামা, ঊর্ধ্বাঙ্গে ফতুয়া। কর্নেলের পরিধানে স্লিপিং স্যুট। কর্নেল বেশ ধমকের সুরে গর্জন করে ওঠেন, নাও কাম আউট মিস্টার ব্যারিস্টার। আসুন আসুন, নিজে চোখে দেখে যান আপনার কীর্তিটা, কি করেছেন আপনি। আমার কীর্তি? কর্নেল তর্জনী সংকেতে দেবযানীর ঘরের সামনে কি একটা জিনিসের দিকে ইঙ্গিত করলেন। বাসু সাহেব সেদিকে এগিয়ে যান। নজরে পড়ে দেবযানীর রুদ্ধদ্বারের সামনে উপুর হয়ে পড়ে আছে হেমন্ত। পরনে ঢিলা পায়জামা, সেটা রক্তে মাখামাখি, ঊর্ধ্বাঙ্গে হাত কাটা গেঞ্জি। ওর নিঃশ্বাসের গতি সামান্য দ্রুত, জ্ঞান নেই আর। ডান হাতটা মাথার উপর ছড়ানো, সে হাতে একটা রক্তাক্ত ছোড়া। আর কি বিভৎস, ওর বাঁ হাতের মুঠোয় বাড়ির পোয়া টিয়া পাখিটার কাটা মুন্ডু, তা থেকে এখনো রক্ত ঝরছে। এই জন্যই আমি কাল সন্ধ্যা রাত্রে দেবযানীকে তার বাড়িতে ফিরিয়ে দিতে চেয়েছিলাম, বুঝলেন স্যার? হ্যাঁ, আমার আশঙ্কা ছিল। তখনই আমার মনে হয়েছিল আজ রাত্রেই পাগলটা একটা কিছু কেলেঙ্কারি কাণ্ড করবে। থ্যাংক গড দেবযানী তার দরজা খুলে দেয়নি। বাসু চট করে বসে পড়লেন হেমন্তের পাশে। ওর বাঁ হাত থেকে টিয়া পাখির মুন্ডুটা বার করে নিয়ে মণিবন্ধের নাড়ির গতিটা দেখে নিলেন। আবার গর্জে ওঠেন কর্নেল, প্লিজ ডোন্ট টাচ হিম। যা করণীয় তা গৃহকর্তাকেই করতে দিন। ডোন্ট টাচ হিম, ডোন্ট। ওর হাতে এত রক্ত কেন? দেবযানী বাসু সাহেবের নির্দেশটা মানেনি। দুরন্ত কৌতূহলে মাঝের দরজা দিয়ে এই ঘরে এসে এখন বার হয়ে এসেছে করিডোরে, দাঁড়িয়েছে সবার পিছনে। কর্নেল আগুন ঝরা চোখে তার দিকে একবার দৃকপাত করলেন, তারপর বসে পড়লেন হেমন্তের পাশে। খর্বকায় হলেও গরিলার মতো অসীম বলশালী তিনি। অনায়াসে পাঁজাকোলা করে হিমুর মূর্ছিত দেহটা তুলে নিলেন দু হাতে। ধীর দৃঢ় পদক্ষেপে চলে এলেন তার শোবার ঘরে, শুইয়ে দিলেন খাটে। ওরা তিনজন নিঃশব্দে অনুগমন করলেন কর্নেলকে। ইতিমধ্যে খবরটা রটে গেছে। বটুক ও সৌদামিনী গিয়ে নিচ থেকে ডেকে এনেছে বাতাসিকে। হেমন্তের ঘরে সমবেত হলেন সবাই। হিমুর মুখে কয়েকবার জলের ঝাপটা দেবার পর তার জ্ঞান ফিরে এলো।
সে বিহ্বল দৃষ্টিতে সকলের মুখের দিকে পর্যায়ক্রমে তাকিয়ে দেখল। কি হয়েছে, সে কোথায় শুয়ে আছে যেন বুঝে নেবার চেষ্টা করছে। বাসু এগিয়ে গিয়ে ঘরের পূব দিকের জানলাটা খুলে দিলেন। সূর্যোদয়ের দেরি আছে, পূব আকাশ ক্রমশ ফর্সা হয়ে আসছে। অমাবস্যায় আকাশ ভরা তারা যেন এসে মুখ লুকোচ্ছে আসন্ন দিনের আগমনীতে। একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। গাছে গাছে পাখপাখালির কলতান তখনও শুরু হয়নি। ভুলকো তারাটা তখনও জলজল করছে পূর্ব দিগন্তে। ধীরে ধীরে বোধ শক্তি ফিরে এলো হেমন্তের। সে একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন পেশ করল রুদ্ধ ঘরের আবহাওয়াকে। বলল, আমি কি আবার কিছু কেলেঙ্কারি করে বসলাম? সবার আগে জবাব দিল বাতাসি। এই না রে, সব ঠিক আছে, তুই বরং একটু ঘুমানোর চেষ্টা কর। হঠাৎ নিজের হাতের দিকে নজর পড়ায় হিমু প্রায় আর্তনাদ করে উঠল। রক্ত রক্ত, আমার হাতে এত রক্ত করতে গেল। কার রক্ত, কার রক্ত? হ্যাঁ, না না, রক্ত কোথায়? এটা তো দোয়াতের লাল কালি। কই দেখি দেখি, তোর হাত দুটো দেখি। আঁচল দিয়ে ওর হাতের রক্তটা মুছে নেয়। বেসিনে গিয়ে আঁচলটা ভিজিয়ে এনে ঘষে ঘষে ওর রক্তাক্ত হাত দুটো পরিষ্কার করে দিল। দেবযানী তখন ওর খাটের বাজু ধরে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ হিমু বাতাসির কাছে জানতে চাইল, দেবী, দেবী কোথায়? সে কেমন আছে? তাকে কি আমি? দেবযানী ওর কথাটা শেষ হতে দেয় না। সে দাঁড়িয়েছিল হিমুর মাথার দিকে। হঠাৎ ঝুঁকে পড়ে হিমুর ভেজা হাতটা নিজের মুঠিতে তুলে নিয়ে বলল, না না হিমুদা, এই তো আমি, আমার কিচ্ছু হয়নি, এই দেখো। হিমু ঘোলাটে দৃষ্টি মেলে ওর দিকে তাকায়। বোধ করি ওর দৃষ্টিতে কিছু একটা আবরণ পড়েছে। চিনে নিতে একটু দেরি হলো। তারপর নিশ্চিন্ত হয়ে বলে, আরে দেবী, আমি কি তোর ঘরের দরজাতেই জোরে জোরে ধাক্কা মারছিলাম, তাই না? দেবযানী কি জবাব দেবে বুঝে উঠতে পারে না। না 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 রে, তুই খুব বুদ্ধিমতী মতো কাজ করেছিস। তোর খুলে দিলেই হয়তো। আমার হাতে একটা ভোজালি ছিল না, সেটা কোথায় গেল? এবারও জবাব দিল বাতাসি। বলল, কই না তো, তুই ভোজালি কোথায় পাবি? হিমু তার ডান হাতটা তুলে দেখল। না, তার হাতে বাস্তবে কোনো ভোজালি নেই। এবার সে নিশ্চিন্ত হয়ে দু চোখ বুঝল। স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে। কর্নেল বসন্তের দিকে ফিরে বললেন, হি নিডস রেস্ট। ওকে এখন কিছুক্ষণ ঘুমোতে দেওয়া উচিত। আপনারা পাশের ঘরে গিয়ে অপেক্ষা করুন, যান। আপনি সম্বোধনে বোঝা গেল গৃহস্বামী তার বাল্যবন্ধুর দিকে ফিরে কথাটা বললেও নির্দেশটা দিয়েছেন এই প্রাসাদের অবাঞ্ছিত অতিথিকেই। বাসু বিনা বাক্য ব্যয়ে এগিয়ে গেলেন দ্বারের দিকে। বসন্তবাবু তার পিছু পিছু। দেবযানী ওদের অনুগমন করবার উপক্রম করতেই হিমু যেন তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে সেটা বুঝে ফেলল। চোখ বোঝা অবস্থাতেই সে বলে ওঠে, না, দেবী এ ঘরেই থাকবে। দেবী, তুমি চলে যাও না দেবী। দেবী থমকে থেমে পড়ে। হিমু আবার বলে, দেবী আমার মাথার কাছে একটু বসো না। আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে। কর্নেলের মুখ বেজার হলো। হয়তো তিনি কিছু বলতেন, কিন্তু তার আগেই বাতাসি বলল, তুই এখানটায় বস দেবী। দেবযানী আদেশটা পালন করল। হিমু বাতাসিকে বলল, পিসি, আমাকে একটু জল দেবে? কিন্তু জলের গ্লাসটা হাতে নিয়েও সে পান করতে পারল না। একটু জল মুখে টেনে নিল বটে, কিন্তু গিলতে পারল না। থুতু করে ফেলে দিল।
উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়ল। তারপরে দেবযানী ধীরে ধীরে ওর চুলের মধ্যে বিলি কাটতে থাকে। কর্নেল একটা চুরুট ধরালেন। বাসু বসন্তবাবুর হাত ধরে টেনে নিয়ে এলেন নিজের ঘরে। তারপর তাকে বললেন, বসুন স্থির হয়ে, কথা আছে। বসন্ত বসলেন একটা চেয়ার টেনে নিয়ে। বললেন, নতুন কথা আর কি শোনাবেন ব্যারিস্টার সাহেব? এ সমস্ত ভবিতব্য। আমি তো করিডোরের ও প্রান্তে ছিলাম, কিছু টের পাইনি, কিছুই বুঝতে পারিনি। না টিয়া পাখির মর্মান্তিক আর্তনাদ, আর না হিমুর দৌড় ধাক্কানো। আপনি কি কিছু শুনতে পেয়েছিলেন? বাসু তখন তার সুটকেসে ওর জিনিসপত্র গুছিয়ে তুলতে ব্যস্ত। কথা দিয়ে রেখেছেন রাত্রি প্রভাত হলেই তিনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। বললেন, টিয়া পাখির মুন্ডুটাই শুধু দেখলাম, তার বাকি ধরটা কোথায়? সিঁড়ির ল্যান্ডিংয়ে। বিলুই আমাকে ঘুম থেকে টেনে তুলল। তার আগেই ঘুম ভেঙে গিয়েছিল। আমাকে টেনে নিয়ে এসে পাখিটাকে দেখালো হিমুকেও। সে তখন উপুর হয়ে পড়ে আছে দেবযানীর দোরের সম্মুখে। মা তার রক্ষা করেছেন। সে দোর খুলে দেয়নি। দিলে যে কি হতো ভাবলেই গায়ে কাঁটা দেয়। বাসু জবাব দিলেন না। আপন মনে সুটকেস গুছিয়ে চললেন। বসন্তবাবুই আবার বললেন, একটা কথা কিন্তু আমার মাথায় ঢুকলো না। হিমু যখন টিয়া পাখিটাকে খাঁচা থেকে বার করে গলা কাটতে গেল, তখন পাখিটা ওর হাতে আছড়ে কামড়ে দিল না কেন? বাসু নিজের কাজ করতে করতেই বললেন, ওটা তাড়াহুড়ো একটা মারাত্মক ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? মানে কার ভুল? পাখিটার? না না, পাখিটা নয়, যে ওর গলা কেটেছে। আর ভুলটা হওয়া অস্বাভাবিক নয়। এই ক্রিটিক্যাল রাত্রে এতটা হুইস্কি খাওয়া মোটেই ঠিক হয়নি। বসন্তবাবু এবার কি বলবেন তা বুঝে উঠতে পারলেন না। বাসু নিজে থেকেই বললেন, আপনি ঠিকই ধরেছেন ঘোষমশাই। হিমু অজ্ঞান হয়ে যাওয়ার পর ওর হাতে ছোড়া দিয়ে কিছু কাটা দাগ এঁকে দেওয়া উচিত ছিল, মানে পাখির আক্রমণের চিহ্ন। ইয়েস, এটা একটা বিশ্রী এবং মারাত্মক এভিডেন্স। হেতুটা তো আগেই বলেছি, অতিরিক্ত মদ্যপান। বসন্ত নিজেকে গুছিয়ে এতক্ষণে বললেন, আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না ব্যারিস্টার সাহেব। আসলে পাখিটাকে যে হত্যা করেছে তার হাতে পড়া ছিল ক্রিকেট খেলার উইকেট কিপিং গ্লাভস। এখন বাড়িটা যদি সার্চ করা যেত তাহলে সেটা পাওয়া যাবে। গ্লাভস পরে প্রথমে টিয়া পাখির ঘাড় মটকে দেওয়া হয়েছে। পাখিটা মরে যাওয়ার পর তার গলাটা বিচ্ছিন্ন করে ধরটা সিঁড়ির ল্যান্ডিংয়ে ছুঁড়ে ফেলা হয়েছে। কি কিছু বুঝলেন এবার? আগে না। পাখিটাকে কে মেরেছে? হিমু নয়, তাই বলতে চান? বাসু এবার এসে ওর মুখোমুখি বসলেন আর বললেন, আপনি মশাই তখন থেকে এক নাগারে প্রশ্ন করে চলেছেন কেন? আমি কি কাঠগড়ায় উঠে সাক্ষী দিচ্ছি? এবার আপনি আমার একটা প্রশ্নের সরাসরি জবাব দিন তো। হ্যাঁ, কি প্রশ্ন? আপনি কি এতদিনেও হিমুকে তার পিতৃ পরিচয়টা জানিয়ে দিতে পারেননি? বসন্তবাবু স্থির দৃষ্টিতে পুরো 20 সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলেন। তারপর কোনো ক্রমে বললেন, মানে? আমি জানি ঘোষমশাই, কাল রাত থেকে দেবযানীও জানে হিমুর পিতৃ পরিচয়। আমি শুধু জানতে চাইছি হিমু নিজে সেটা জানে কিনা। কি বলছেন? হিমুর বাবা কে? আপনি তো জানেন, তবু যদি আমাকে দিয়েই বলাতে চান তো বলি। হিমুর বাবার নাম বসন্ত কুমার ঘোষ। সেটা সত্যি কিনা এ কথা আমি জানতে চাইছি না। আমি শুধু জানতে চাই এই দীর্ঘ 27 বছরের ভেতরে আপনি সাহস করে হিমুকে সে কথা জানাতে পারেননি। ভেরি স্ট্রেঞ্জ। ধীরে ধীরে মাথাটা নিচু হয়ে গেল বসন্ত ঘোষের। প্রচন্ড ভুল করেছেন, ইনফ্যাক্ট অন্যায় করেছেন। বসন্ত চমকে ওঠেন। এবার চোখ তুলে শুধু প্রশ্ন করলেন, অন্যায়? ইয়েস। কেন অন্যায় নয়?
ভেবে দেখুন, এ তথ্যটা জানা থাকলে হিমু নিজেই বুঝতে পারত তার অসুখটা বংশানুক্রমিক নয়, হতে পারে না। ইটস সায়েন্টিফিক্যালি বায়োলজিক্যালি অ্যাবসার্ড। কারণ বসন্ত ঘোষ বা গায়ত্রী দেবীর কোনো পূর্বপুরুষ পাগল ছিলেন না। অথচ এই তথ্যটা জানা থাকলে সে সাবধান হতে পারত, আত্মরক্ষায় সচেতন হতে পারত, তাই নয় কি ঘোষমশাই? এতক্ষণে ঘোষ মশাই তথ্যটা স্বীকার করে নিয়ে বললেন, তা ঠিক। জানি না, আমি জানি না আপনি কেমন করে এটা আন্দাজ করলেন। আমার বিশ্বাস ছিল একমাত্র গায়ত্রী ছাড়া এই গোপন কথাটা আর কেউ জানতে পারেনি, আশঙ্কাও করেনি। সেটা আপনার হিমালয়ান্তিক ভ্রান্তি বসন্তবাবু। কর্নেল তথ্যটা জানতেন, কিন্তু তিনি 23 বছর ধরে ব্যাপারটা গোপন করে রেখেছেন। 23 বছর? ইয়েস, ঠিকই শুনেছেন, 23 বছর। গায়ত্রীর মৃত্যুদিন থেকে। সম্ভবত বাতাসিও সেটা জানে। আপনি কি বুঝতে পারেননি? সর্পদংশনে গায়ত্রীর মৃত্যু হয়নি। মানে? বিসর্জনের দিন নির্জনতার সুযোগে হতভাগিনীকে নানাভাবে দৈহিক আর মানসিক পীড়ন করে প্রকৃত তথ্যটা জানতে পেরেছিল কর্নেল। হয়তো আপনাদের ঘনিষ্ঠতায় সন্দেহ জেগেছিল তার, হয়তো মেডিকেল অ্যানালাইসিস করে সে বুঝতে পেরেছিল গায়ত্রীর গর্ভে যে ভ্রূণ, সে তার সন্তান হতেই পারে না। সেই বিসর্জনের দিন গায়ত্রী ভেঙে পড়ে, স্বীকার করতে বাধ্য হয়। আর তার আগেই অবশ্য কুচক্রী কর্নেল যাবতীয় ব্যবস্থা করে রেখেছিল। হয়তো গায়ত্রীকে সে কিছু সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, তারপর ঘুমন্ত হতভাগিনীর পায়ে একটা ইন্টারভেনাস ইঞ্জেকশন দিয়ে দেয়। বঙ্করাজ সাপের বিষ। কিন্তু মানে সে বিষ ও কোথায় পাবে? টাকার বিনিময়ে পাকুড় কেসে প্লেগ ইনস্টিটিউট থেকে বুবানিক প্লেগের অতি দুর্লভ জীবাণু কিভাবে সংগ্রহিত হয়েছিল তা জানেন না? অবশ্য আমি এটা প্রমাণ করতে পারবো না, কারণ সেবার তো কর্নেল মাত্রা অতিরিক্ত মদ্যপান করেননি, তাই মৃত স্থির পায়। নির্দিষ্ট দূরত্বে যে সাপের দংশন চিহ্ন এঁকে দিয়েছিল, আবার বলছি এটা নিছকই আমার অনুমান, তা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু এটা নিশ্চিত যে কর্নেল জানে হিমু তার বংশের কেউ নয়, আর সেই জন্যই হিমুকে সে সারা জীবন সহ্য করতে পারেনি, দূরে দূরে রেখেছে। দার্জিলিংয়ে কনভেন্টে রেখে পড়িয়েছে, অথচ শরতের প্রতি তার প্রগাঢ় দুর্বলতা। তার হেতুটা নিশ্চয়ই আপনি জানেন, জানেন না? আগে না, জানি না। সেটা কেন? সহজ যুক্তি। কঙ্কালীতলা থেকে বাতাসিকে কর্নেল উদ্ধার করে আনেন শনিবার 7ই মার্চ 1970, এবং শরতের জন্ম তারিখ আপনি বলেছেন 4 এপ্রিল 1971, তাই না? অর্থাৎ ডাকাতদের আস্তানায় যদি বাতাসি গর্ভবতী হয়ে থাকে, তাহলে ভ্রূণের গর্ভবাসকাল পাক্কা 13 মাস। সেক্ষেত্রে তার উল্লেখ পাওয়া যেত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে, তাই না? বসন্তবাবু অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না, তারপর সামলে নিয়ে বললেন, কিন্তু আমার উপর প্রতিশোধ নিয়ে ও এভাবে হিমুকে পাগল করে তুলেছে। ও আসলে কি চায়? বৈরী নির্যাতন। হিমুকে তিল তিল করে আত্মহত্যায় প্ররোচিত করা। গায়ত্রীকে হত্যা করে বোধ করি ওর প্রতিশোধ প্রিয়া তৃপ্ত হয়নি। হিমুর ধমনীতে নেই, কিন্তু ওর রক্তে আছে সেই অত্যাচারী নীলকর সাহেবদের রক্ত। ও আপনাকে পুত্র শোক দিতে বদ্ধপরিকর, পৈশাচিক পদ্ধতিতে। আমার আশঙ্কা তবু ওর তৃপ্তি হবে না, এরপর সে আপনাকে পাগল করে তুলবে, গায়ত্রী স্টোর্স থেকে আপনাকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে। খুব সম্ভবত
তহবিল তছরূপের অভিযোগে। আপনি ও বাড়ির ভাড়াটে পর্যন্ত নন, কর্নেলের এমপ্লয়িও নন। ইনফ্যাক্ট আপনাকেও তাড়িয়ে দিতে চাইলে রুখে দাঁড়াবার মতো কোনো লিগ্যাল স্ট্যাটাস নেই আপনার। আমি জানি না, আন্দাজ করছি বৃদ্ধ বয়সের কথা ভেবে আপনি হয়তো সঞ্চয়ও করেননি কিছু। ধনকুবের বাল্যবন্ধুর ফ্রেন্ড ফিলোসফার হয়েই সন্তুষ্ট ছিলেন হয়তো। আই এম সরি টু সে, আপনাকে পথের ভিখিরি করে ওর প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছি। আপনাকে তাড়িয়ে ও নিজের সন্তানকে পাঠক প্যালেসের মালিক বানিয়ে যেত। কথাটা শেষ হবার আগেই বৌটুক এসে জানালো, সাহেব আপনাদের দুজন ওই ঘরে ডাকছেন, আসেন। এরা দুজন চলে এলেন এ ঘরে। বাসু কিন্তু ঘরে প্রবেশ করলেন না, দ্বারের বাইরে করিডোরে দাঁড়িয়ে থাকলেন। হেমন্ত এতক্ষণে অনেকটা সুস্থ হয়েছে। সে খাট থেকে নেমে মাটিতে দাঁড়িয়েছে। সে বলছে, আমার তেমন কিছুই মনে পড়ছে না দেবী। ঘুমের ঘোরে আমি কেনই বা মিঠুকে ওইভাবে মারলাম, আর কেনই বা ওরকম অসভ্যের মতো তোমার দরজা ধাক্কাচ্ছিলাম। অথচ ঘটনাটা ঘটেছে আমিই করেছি, কারণ সবাই তা শুনেছে। আর তুমি তো মিঠুর আর্তনাদ তো নিজের কানে শুনেছ। আর মিঠুর দেহটাও তো ল্যান্ডিংয়ের সামনে পড়ে আছে। কি বিভৎস, কি বিভৎস! আমি ঘুমের ঘরে কেন এরম করি দেবী? কর্নেল এপাশ থেকে বলে ওঠেন, ঠিক আছে, ঠিক আছে হিমু, ঠিক আছে। কুল ডাউন। ওসব কথা নিয়ে এখন অহেতুক চিন্তা করিস না। ভুলে যাওয়ার চেষ্টা কর। ভুলে যাব? কি করে ভুলে যাব ড্যাড? আমি তো অতীত নিয়ে ব্রুট করছি না, ভবিষ্যতের কথা চিন্তা করছি। ভেবে দেখো তো, দেবী যদি দরজাটা খুলে দিত তাহলে? কিন্তু তা তো ঘটেনি হিমু, সেটা তো ঘটেনি। দেবযানী বুদ্ধিমতী, তাই দৌড় খুলে দেয়নি। শোন, তুই কি এখন একটু গরম চা খাবি, অথবা এক গ্লাস গরম দুধ? গিলতে পারছি কই? দেখছো না আমি ঢোক গিলতে পারছি না। আমার যে কি হলো? তবু দেখ না, একটু চা খাবার চেষ্টা কর। সিপ দিয়ে দিয়ে চেষ্টা কর একটু। না না না, চা খাবো না। আমার একটু লম্বা ঘুমের দরকার, খুব লম্বা একটা টানা ঘুম। তুমি যাই বলো ড্যাডি, দেবযানী আজ রক্ষা পেয়েছে শুধুমাত্র মায়ের আশীর্বাদে। কাল সন্ধেবেলায় মাকে গান শুনিয়েছিল না দেবযানী? তুমি আমাকে একটু চাবিটা দাও। হ্যাঁ, চাবিটা দাও। আমি নিচের ঘরে গিয়ে মায়ের ছবিটায় একটা প্রণাম করে এক্ষুনি ফিরে আসবো। তারপর আমি ঘুমোবো, লম্বা একটা ঘুম। চাবি সে তো তোর কাছে রে। কাল রাতে তোরা কি সব ওই ট্যানচেট করলি না রাত 12টা পর্যন্ত? আমি তো তার অনেক আগেই। ও ইয়েস, চাবি আমার কাছে আছে। এই তো। পালিশের তলা থেকে চাবির গোছাটা সে উঠিয়ে নিল। কর্নেল বললেন, আলমারির চাবিটা রিং থেকে খুলে দে। তুই তো যাবি শুধু পিকচার গ্যালারিতে। না, ওই চাবিটা থাক। বন্দুকগুলো অনেকদিন অয়েলিং করা হয়নি, মূর্ছে ধরে যাচ্ছে। বসন্ত ধমক দিয়ে ওঠেন, বেশ তো, সেটা কালকে করিস। আজ তোর অসুস্থ শরীরে সে কাজটা নাই বা করলি? না কাকু, কাজটা সেরে আসি। কাজের মধ্যেই আমি তবু নিজের অসুখের কথাটা ভুলে থাকি। যাই। বাতাসিও বাধা দেয়, হ্যাঁ, কিন্তু তুই যে এখন বললি তোকে টানা একটা ঘুম দিতে হবে। কোথাও কিচ্ছু নেই। হঠাৎ হিমু বাতাসিকে একটা প্রণাম করল। বাতাসি অবাক হয়ে বলল, এটা কি হলো?
জ্ঞান হওয়ার পর থেকে তো তোমাকেই মা বলে জেনে এসেছি। গর্ভধারিণীকে প্রণাম করতে যাচ্ছি, তোমাকে না হয় একটা করে গেলাম। আমিও তোমার সঙ্গে যাব হিমুদা। হিমু জবাব দেওয়ার আগেই কর্নেল বলে ওঠেন, না, একদম না, একদম না। ওকে একটু একলা থাকতে দাও দেবযানী। নিজের মনের সঙ্গে ও একটা বোঝাপড়া করতে চাইছে, না হলে আমি ওর সঙ্গে যেতাম। হিমু সামলে নিল। সকলের উপর একবার দৃষ্টি বুলিয়ে ধীর পদক্ষেপে সে ঘর ছেড়ে বার হয়ে গেল। কর্নেল উঠে দাঁড়ালেন, এগিয়ে গেলেন জানলার দিকে, পূবের জানলা। দুহাতে জানলার দুটি রড ধরে সবে ফর্সা হয়ে ওঠা পূব আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন কয়েকটা নিষ্পন্দ মুহূর্ত। বাতাসি ওপাশ থেকে কিছুক্ষণ চিন্তা করে বলে ওঠে, ওর মন মেজাজ এখন ভালো নেই। এখন ওর হাতে ঘরের চাবিটা, বন্দুক এসব দেওয়াটা কি ঠিক হলো? কর্নেল এপাশ ফিরলেন না, দূর দিগন্তের দিকে দৃষ্টি মেলা অবস্থাতেই বললেন, শুনলে না, ও বলল কাজের মধ্যেই ও নিজের অসুখের কথাটা ভুলে থাকে। বসন্তবাবু উঠে দাঁড়িয়েছেন, বললেন, তা তো বুঝলাম, কিন্তু ওর বর্তমান মানসিক অবস্থায় বন্দুক নিয়ে নাড়াচাড়া করাটা কি ঠিক? দেবযানী এতক্ষণে বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। হঠাৎ উঠে বসে বসন্তবাবুকে বলল, আপনি ওকে রুখে দিন কাকু, ও নিশ্চয়ই কিছু একটা ভালো মন্দ করতে যাচ্ছে। কর্নেল এতক্ষণে এ পাশে ফিরলেন। হঠাৎ চমকে ওঠেন তিনি, চারিদিকে চোখ বুলিয়ে বলে ওঠেন, But where's that humbug of a barrister? Where is he? না, বাবু সাহেব ত্রিসীমানার মধ্যে তখন নেই। চিত্রশালার দরজাটা এখন হাট করে খোলা। হেমন্ত মনে হয় তার শেষ সিদ্ধান্তে আসার পরেই ইতিপূর্বেই মায়ের ছবির সামনে দাঁড়িয়ে জীবনের অন্তিম প্রণামটা সেরে নিয়েছে। ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে সে চলে এসেছে পাশের সংগ্রহশালায়, অস্ত্রাগারে। দারোয়ানরা এখন কেউ নেই। কাল রাত্রে মালিককে চাবি বুঝিয়ে দিয়ে যে যার আউট হাউস কোয়ার্টার্সে ফিরে গেছে। বাইরে বাগানের দূর প্রান্তে অবশ্য বন্দুকধারী প্রহরী পাহারায় আছে। সেখানে অতন্দ্র পাহারায় 3 শিফটে নিরাপত্তার ব্যবস্থা। অস্ত্রাগারের তালা খুলে হিমু ঘরে ঢুকল। ঘরের ভিতরটা তখনও অন্ধকার। সুইচ টিপে আলো জ্বালল। সারি সারি বন্দুক, রাইফেল, পিস্তল, রিভলভার বেছে বেছে ওর প্রিয় ডাবল ব্যারেল রাইফেলটা টেনে সেটাকে বের করল। ভাঁজ করে চেম্বারে একজোড়া টোটা ভরতে যাবে, হঠাৎ কে পিছন থেকে ওর কাঁধে হাত রাখল। হিমু ঘুরে দাঁড়ালো, স্পষ্টতই বিরক্ত হলো। অমন একটা চরম সিদ্ধান্তের পর ও জাতীয় বাধায় কে না বিরক্ত হবে। হিমু ঝাঁঝালো স্বরে উষ্মা প্রকাশ করে বলল, আহ, এখানেও এসেছেন আপনি? রাইফেলটা বানাতে দাও, পাগলামি করো না। পাগলামি পাগলামি শুনতে শুনতে আমার কান পচে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পাগলামি করব। আপনি জানেন না কেন পাগলামি করি? এ তো আমাদের সেই পরম করুণাময়ীটির অহেতুক আশীর্বাদ। তিনি তো আমাদের সকলের নাগালের বাইরে, তাই নয় কি? বাসু দৃঢ় মুষ্টিতে রাইফেলটা ওর হাত থেকে কেড়ে নিয়ে বললেন, শোনো হেমু, তোমার কথাটা অর্ধ সত্য। শেষ বক্তব্যটা বাদে যিনি তোমাকে পাগল করে তুলেছেন তিনি আদৌ তোমার আমার নাগালের বাইরে নন। টেক ইট ফ্রম মি, হেমন্ত, তুমি পাগল নও। বংশানুক্রমিক ব্যাধিতে তুমি পাগল হয়ে যাচ্ছ না, যাবে না, যেতে পারো না। দ্যাটস আ বায়োলজিক্যাল অ্যাবসার্ডিটি। দিস ইজ দ্য ট্রুথ। কিন্তু সাময়িকভাবে যে আমি পাগল হয়ে যাই, পাগলামি করি, দ্যাটস অলসো আ ট্রুথ। মানছি, কিন্তু তার কারণ সম্পূর্ণ ভিন্ন, যুক্তি নির্ভর। কি যুক্তি বলুন?
কেন আমি মিঠুকে ওইভাবে মারলাম? তুমি মেরেছ, কিন্তু টিয়া পাখি প্রাণীটাকে কি তুমি চেনো না? খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে কেউ যদি একটা জ্যান্ত টিয়া পাখিকে বার করে আনে, তার গলায় কোপ মারতে যায়, তাহলে পাখিটা তাকে বাধা দেবে না? আত্মরক্ষার চেষ্টা করবে না? আঁচড়ে কামড়ে রক্তাক্ত করে তুলবে না? ঠোঁটের জোরে টিয়া পাখি আখরোটের খোলা ভেঙে দেয়, জানো? হ্যাঁ, আর সে কথা কি তুমি জানো না? ওভাবে খালি হাতে তুমি একটা টিয়া পাখিকে মারতে পারো, নিজের সম্পূর্ণ অক্ষত থেকে। হিমু থমকে যায়। তার হাত দুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে, এর মানে? একটাই মানে হয়, তুমি মিঠুকে ওভাবে হত্যা করনি। হ্যাঁ, আমি করিনি। তাহলে তাহলে কে করেছে? আর কি করে করলো? কারো হাত তো ওরকম ক্ষত বিক্ষত হয়ে যায়নি? এ পাশ থেকে কে যেন বলে উঠল, কে মেরেছে আমরা জানি না, কিন্তু তার হাতে পড়া ছিল ক্রিকেট খেলার উইকেট কিপারের গ্লাভস। বাড়িটা সার্চ করলে এখনই তা খুঁজে পাওয়া যাবে। হিমু চোখ তুলে দেখল বক্তা বসন্ত কাকু। নিঃশব্দে প্রবেশপথের সামনে এতক্ষণে এসে দাঁড়িয়েছেন বসন্তবাবু, বাতাসি, দেবযানী, আর সবার পিছনে চিরকাল যিনি সামনের সারিতে থাকেন, কর্নেল পাঠক। বাসু হিমুর হাতটা বজ্রমুষ্টিতে ধরে বললেন, এখন এসব কথা থাকিম, চলো তুমি নিজের ঘরে চলো। তুমি মেন্টালি টায়ার্ড, এখন তোমার একটা লম্বা ঘুমের দরকার। অবশ্য যে অর্থে তুমি তখন বলছিলে সে অর্থে নয়। প্রায় জোর করেই হাত ধরে ওকে অস্ত্রাগারের বাইরে নিয়ে এলেন। সদল বলে সকলে এগিয়ে যায় সিঁড়ির দিকে। হঠাৎ থমকে থেমে পড়েন বাসু। পিছন ফিরে বলেন, আপনি আসবেন না কর্নেল, অস্ত্রাগারের তালাটা বন্ধ করা হয়নি, আগে ওটা বন্ধ করে আসুন। কর্নেল জবাব দিলেন না। পিছন ফিরে একবার দেখে নিলেন, হ্যাঁ, অস্ত্রাগারের কোলাপসিবল গেটটা তালাবন্ধ নয়, তালার গায়ে চাবির থোকাটা ঝুলছে। কৌতূহলী দৃষ্টিতে বাসুর দিকে একবার তাকিয়ে দেখেন। বাসু পকেট থেকে একটা মুখবন্ধ ম্যানিলা খাম বের করে ওর দিকে বাড়িয়ে ধরেন আর বলেন, আমার সেই প্রতিশ্রুত রিপোর্টখানা, সব সমস্যার যুক্তিপূর্ণ সমাধান। এটা এখানেই বসে পড়ে নিন। পড়া শেষ হলে আলমারিতে তালা দিয়ে বরং বৈঠকখানায় চলে আসুন। আমরা সেখানেই আপনার জন্য প্রতীক্ষা করব ফর সাবসিকুয়েন্ট লিগ্যাল অ্যাকশনস। সেগুলো আপনার পরামর্শ অনুসারেই করা হবে। কর্নেল সন্দিগ্ধ দৃষ্টি মেলে বলেন, কি বিষয়ে লিগ্যাল পরামর্শ? সেটা আমার ওই রিপোর্টখানা পড়লেই বুঝতে পারবেন। কর্নেল কি একটা বলতে গিয়েও বললেন না। পায়ে পায়ে এগিয়ে চললেন অস্ত্রাগারের দিকে। বাকিরা গেলেন বিপরীত দিকে। প্রথমেই দ্বিতলে উঠলেন না, সবাই এসে বসলেন বৈঠকখানায়। হিমুকে শুইয়ে দিলেন একটা সেটিতে। বটুক চায়ের ট্রে হাতে এলো ঘরে। দেবযানী প্রথম কাপটা বাড়িয়ে ধরল হেমন্তের দিকে। বাসুকে এক কাপ চা দেবার উপক্রম করতেই তিনি বলে ওঠেন, সরি দেবী, আমি আমার প্রতিশ্রুতি ভাঙতে পারি না। প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? তোমার মনে নেই, কাল সন্ধে রাতে আমি কর্নেলকে কথা দিয়েছিলাম সকালের বেডটি সার্ভ করার আগেই আমি পাঠক প্যালেস ছেড়ে চলে যাব। বসন্তবাবু বললেন, হেতুটা বুঝতে পেরেছি, কিন্তু পদ্ধতিটা কি ছিল? বাসু সাহেব অপেক্ষা করলেন বটুকের প্রস্থান পর্যন্ত। তারপর বটুক চলে যেতেই দেবযানীকে বললেন, দরজাটা বন্ধ করে দাও দেবযানী, তোমাদের কিছু গোপন এবং জরুরি কথা বলার আছে। দেবযানী দরজাটা বন্ধ করতে গেল। বাসু টেলিফোনটা তুলে নিয়ে একটা লোকাল নাম্বার ডায়াল করলেন। ও প্রান্তে সাড়া জাগতেই বললেন, গুড মর্নিং ডাক্তার সাহেব, বাসু বলছি পাঠক প্যালেস থেকে। এখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, আপনার একবার আসার খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, এখনই জরুরি প্রয়োজন। কি? হ্যাঁ, মেডিকেল ব্যাগটা সঙ্গে করে আনবেন।
আর সেই কাঁকুরগাছির ফরেন্সিক রিপোর্টখানা। হ্যাঁ, আমি ঘন্টাখানেকের মধ্যেই কলকাতা ফিরে যাচ্ছি। ওকে, থ্যাঙ্কস এ লট। আপনি কি যেন জরুরি আর গোপন কথা বলবেন বলছিলেন? ও হ্যাঁ, বলছি। আমি এখনই কলকাতায় ফিরে যাব। যে কাজ করতে এখানে এসেছিলাম তা সুসম্পন্ন হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস হেমন্ত এবার রাজি হয়ে যাবে দেবযানীকে বিয়ে করতে। না না, তোমরা এখনই কোনো কথা বলো না। আমার গোটা বক্তব্যটা আগে শোনো। প্রথম কথা, হেমন্ত কোনো বংশানুক্রমিক ব্যাধিতে ভুগছে না, ভুগতে পারে না। সেটা সায়েন্টিফিক্যালি অ্যাবসার্ড। তবে হ্যাঁ, সে একটা মানসিক ব্যাধিতে ভুগছে। ইনফ্যাক্ট তাকে ওষুধ প্রয়োগে এই ব্যাধিতে ভুগতে বাধ্য করা হচ্ছে। আপনারা কেউ জানেন না, হিমু জানে, দেবযানীও জানে। কর্নেল কিছুদিন আগে হেমন্তকে নিয়ে কলকাতায় যান। সেখানে একজন গোপনে সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে তাকে পরীক্ষা করান। কিন্তু ডাক্তারবাবুর প্রেসক্রাইব করা ওষুধ কর্নেলোকে খাওয়াননি। প্রথমে কেনা ওষুধগুলোর একটা ট্যাবলেটও খরচ হয়নি। সবই ওর ওষুধের ক্যাবিনেটের বক্সে অস্পর্শিত পড়ে আছে। ডাক্তারবাবু হিমুকে একদিন অন্তর একটা ইন্টারভেনাস ইঞ্জেকশন দিতে বলেন। কর্নেল তা দেননি। তার পরিবর্তে হিমুর দেহে ইনজেক্ট করে গেছেন বেলেডোনার মাদার টিনচার। এসবের তর্কাতীত প্রমাণ আমার কাছে আছে। বেলেডোনার ওভারডোজ হলে রোগীর ওইসব লক্ষণ দেখা যায়। মুখটা ফ্লাশ হয়ে যায়, লালচে দেখায়, সে ডাবল ইমেজ দেখে, তার ঢোক গিলতে কষ্ট হয়, সে জল পান করতে পারে না, মাঝে মাঝে তার চোখের সামনে সবকিছু ব্ল্যাকআউট মানে অন্ধকার হয়ে যায়। বসন্ত বাধা দিয়ে জিজ্ঞেস করেন, আর ওই সোমনাম্বলিজম মানে ঘুমের মধ্যে হাঁটা? না, হিমুর সে রোগের লক্ষণ আদৌ দেখা দেয়নি। কলিমুদ্দিনের পাঁঠার গলা যে কেটেছে, মুরগিগুলোকে যে মেরেছে, সেই ষড়যন্ত্রকারী আজ ভোর রাত্রে টিয়া পাখিটাকে মেরেছে। বারে বারে হিমুর হাতে বা জামা কাপড়ে সেই রক্ত মাখিয়েছে। কিন্তু শুনেছি কালিমুদ্দিনের পাঁঠাকে যে ছোড়া দিয়ে মারা হয়েছে তাতে হিমুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। কারেক্ট। কিন্তু শুনেছেন কার কাছে? সেই ব্যক্তিটি তো ষড়যন্ত্রটি পাকাচ্ছে। সেই তো রক্তমাখা ছোড়া ঘুমন্ত অবস্থায় ওর ফিঙ্গারপ্রিন্ট তুলে নিয়ে এক্সপার্টকে পরীক্ষা করতে পাঠিয়েছিল। হিমু হঠাৎ সোজা হয়ে উঠে বসে বলল, বাট ওয়াই? কেন কেন ড্যাডি আমাকে কেন পাগল করে তুলতে চাইবে? তার কি স্বার্থ? যাতে সূর্যের শেষ সীমান্তে পৌঁছে তুমি নিজে হাতে নিজেই। কিন্তু সেটাই বা কেন? আমাকে মেরে ফেলার কি উদ্দেশ্য তার? বিশ্বাস করো হিমু, আমি যা বলছি তা সত্য, সম্পূর্ণ সত্য। কারণটা কি তার সময় মতন তোমাকে বুঝিয়ে দেবেন তোমার ওই বসন্ত কাকু। তাকে আমি সে কথা বলেছি। সত্যি? কাকু, আপনি জানেন? বসন্ত মেদিনী নিবদ্ধ দৃষ্টিতে বললেন, জানি, তোমাকে পরে আমি বুঝিয়ে বলবো। তুমিও কারণটা আন্দাজ করতে পেরেছ, তুমিও তা জানো, তাই না বাতাসি? বাতাসি জবাব দিতে পারল না। মুখে আঁচল চাপা দিয়ে সে কাঁদতে থাকে। বাসু আবার বললেন, তোমার অসহায় অবস্থাটা আমি বুঝতে পারি। কি করবে তুমি বলো? দিনগুলো তো তোমার কেউ নেই। বাতাসি মুখ থেকে আঁচলটা সরিয়ে দেয়, তারপর বলে, না দাদা, এতদিন ছিল না, এখন আমার একটা আশ্রয় হয়েছে। এই নরকুণ্ডে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। মাসখানেকের ভিতরেই আমি শরতের কাছে চলে যাব, কলকাতায়। কিন্তু শরৎ কি তার নিজের কথাটা জানে? তুমি কি সেটা তাকে বলেছ? থমকে গেল বাতাসি। বিহ্বল হয়ে চারিদিকে তাকিয়ে দেখল। তবে সে খুব বুদ্ধিমতী, বুঝে নিল যে বাসু সাহেব তার গোপনতম কথাটাও জেনে ফেলেছেন। কেমন করে জেনেছেন তাও জানে না, তাই বলল, না দাদা, জানে না, তবে এবার জানবে। ঠিক সেই মুহূর্তেই অস্ত্রাগারের দিক থেকে শোনা গেল প্রচণ্ড একটা ফায়ারিংয়ের শব্দ।
লাফ দিয়ে উঠে পড়ে সবাই হুড়মুড়িয়ে সেদিকে ছুটতে থাকে। একমাত্র ব্যতিক্রম বৃদ্ধ ব্যারিস্টারটি। তার একটা দীর্ঘশ্বাস পড়ল। এই শব্দটার প্রতীক্ষাতেই তিনি ছিলেন। ধীরে সুস্থে পকেট থেকে পাইপ আর পাউচটা বের করে পাইপে তামাক ঠেসতে থাকেন। ঠিক সেই মুহূর্তেই কলকণ্ঠে জেগে উঠল গাছগাছালিতে পাখপাখালি। কিন্তু সেটা কি রাইফেলের আকস্মিক মৃত্যু সংকেতে, নাকি পূর্ব দিগন্তে নতুন সূর্যের আগমন বন্দনায়? দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনলেন সাহিত্যিক নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের গল্প মোনালিজার কাঁটা।